কল্পনা করুন এমন একটি সাম্রাজ্য যার প্রভাব তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত। ইউরোপ, এশিয়া ও আফ্রিকা। একসময় ছিল যখন অটোমান সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সমৃদ্ধশালী এক শক্তি। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, যত বড়ই হোক না কেন কোনো সাম্রাজ্য, পতন একদিন আসবেই। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে অটোমান সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল, কোন ভুল সিদ্ধান্তগুলো পতনকে ত্বরান্বিত করেছিল এবং কিভাবে বাহ্যিক আঘাত ও ভেতরের দুর্বলতা মিলিয়ে শেষ পর্যন্ত এই বিশাল সাম্রাজ্য ভেঙে পড়েছিল। গল্পটি কেবল যুদ্ধের নয়, এটি লালসা, দুর্নীতি, পরিবর্তন এবং সময়ের শক্তির এক চিত্র। তাহলে চলুন ইতিহাসের পাতা উল্টে অটোমান সাম্রাজ্যের পতনের রহস্য উন্মোচন করি। অটোমান সাম্রাজ্যের শীর্ষকাল 15 শতকের শেষ ভাগ থেকে 16 শতকের মাঝামাঝি সময়। এটাই ছিল অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ। সুলতান সেলিম এবং পরে সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট এর শাসনে অটোমান সাম্রাজ্য তার শক্তি ও প্রভাবের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে। সাম্রাজ্য তখন ইউরোপের বলকান অঞ্চল থেকে শুরু করে আফ্রিকার উত্তরাঞ্চল এবং মধ্যপ্রাচ্য পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তাদের নৌবাহিনী ভূমধ্যসাগরে আধিপত্য বিস্তার করেছিল। বিশাল সেনাবাহিনী ছিল শক্তিশালী ও প্রশিক্ষিত, বিশেষ করে প্রসিদ্ধ জানিসারি বাহিনী, যারা ছিল অত্যন্ত আনুগত্যশীল এবং যুদ্ধের ময়দানে দুর্ধর্ষ। সাম্রাজ্যের আইন ব্যবস্থা, কর ব্যবস্থা, শিক্ষা এবং স্থাপত্য সবই উন্নত ছিল। ইস্তানবুল ছিল বাণিজ্য, সংস্কৃতি ও জ্ঞানের কেন্দ্রস্থল। বিশিষ্ট স্থাপত্যশিল্পী মিমার সিনানের মতো প্রতিভাবানরা অসংখ্য মসজিদ, সেতু ও প্রাসাদ নির্মাণ করেছিলেন, যা আজও টিকে আছে। অর্থনৈতিক দিক থেকেও অটোমানরা সমৃদ্ধ ছিল। ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক রুটের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল, ফলে তারা বিশাল রাজস্ব আয় করত। ধর্মীয় সহনশীলতাও ছিল। মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা একত্রে বসবাস করত সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে। সব মিলিয়ে অটোমান সাম্রাজ্য ছিল এক বিশাল, সুসংগঠিত এবং শক্তিশালী সাম্রাজ্য, বিশ্বে যার তুলনা খুব কম ছিল। কিন্তু ইতিহাসের নিয়ম অনুযায়ী উন্নতির চূড়ায় পৌঁছানোর পরেই শুরু হয় অবনমনের প্রক্রিয়া। সাম্রাজ্যের সেই উজ্জ্বল দিনের পেছনে ছিল কিছু সুপ্ত সমস্যা, যেগুলো সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং খুব শীঘ্রই এই গৌরবময় সাম্রাজ্যের ভিতরে ফাটল ধরতে শুরু করে। চলুন দেখি কিভাবে ভেতর থেকেই দুর্বলতা জন্ম নেয় অটোমান সাম্রাজ্যের। ভেতর থেকেই দুর্বলতা, প্রশাসনিক দুর্নীতি ও ব্যর্থতা। যখন কোনো সাম্রাজ্য বাইরের শক্তির চেয়ে নিজের ভিতরকার দুর্বলতায় আক্রান্ত হয়, তখন তার পতন সময়ের ব্যাপার মাত্র। অটোমান সাম্রাজ্যের মধ্যেও এমন দুর্বলতা ধীরে ধীরে জন্ম নিতে থাকে। প্রথম বড় সমস্যা ছিল উত্তরাধিকার সংকট। পূর্বের সুলতানরা শক্ত হাতে শাসন করতেন, কিন্তু পরে দুর্বল এবং অযোগ্য সুলতানরা ক্ষমতায় আসতে শুরু করেন। রাজ পরিবারের অভ্যন্তরে প্রতিদ্বন্দ্বিতা এবং ষড়যন্ত্র শুরু হয়। অনেক সময় ভাই হত্যা করে সিংহাসন দখলের সংস্কৃতি গড়ে ওঠে, যা রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তোলে। প্রশাসনিক স্তরেও দুর্নীতি বাড়তে থাকে। একসময় যে জানিসারি বাহিনী ছিল সাম্রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত সৈন্যদল, পরে তারা হয়ে ওঠে ক্ষমতালোভী এবং অস্থির। জানিসারিরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিদ্রোহ করত, এমনকি কখনো কখনো সুলতানদের অপসারণেও অংশ নিত। বিভিন্ন প্রদেশের গভর্নররা কেন্দ্রের প্রতি আনুগত্য হারিয়ে নিজেদের মতো করে শাসন করতে শুরু করেন। রাজস্ব সংগ্রহের কাজেও দুর্নীতি ছড়িয়ে পড়ে। আগে যেখানে রাষ্ট্রের প্রতিনিধি নিয়মিত কর আদায় করতেন, সেখানে পরে ব্যক্তিগত লোভে আদায়কারীরা সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করেন। এর ফলে প্রজাদের মধ্যে অসন্তোষ জন্ম নেয়, উৎপাদন কমে যায় আর সাম্রাজ্যের অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রেও গোঁড়ামি বাড়তে থাকে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ইউরোপ যেখানে অগ্রসর হচ্ছিল, অটোমানরা সেখানে পিছিয়ে পড়ে। এই সব ভেতরের সমস্যাগুলো সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেয়। যখন বাইরের শক্তিগুলো আঘাত হানার জন্য এগিয়ে আসে, তখন অটোমান সাম্রাজ্য ভেতর থেকেই এতটাই দুর্বল হয়ে পড়ে যে প্রতিরোধ করা সম্ভব হয় না। তাহলে এবার দেখা যাক
বাইরের হুমকি কিভাবে অটোমান সাম্রাজ্যের পতনকে আরও ত্বরান্বিত করেছিল। বাইরের হুমকি যুদ্ধ, প্রযুক্তি ও অর্থনৈতিক প্রতিযোগিতা। অটোমান সাম্রাজ্যের ভেতরের দুর্বলতার পাশাপাশি বাইরের আঘাতও তাদের পতনকে দ্রুততর করেছিল। 1571 সালের লেপান্তর যুদ্ধে অটোমান নৌবাহিনী ইউরোপীয় খ্রিস্টান জোটের কাছে একটি বড় পরাজয় স্বীকার করে। এটি ছিল প্রথম বড় সংকেত অটোমানদের সামরিক আধিপত্যে চিড় ধরতে শুরু করেছে। এরপর একের পর এক ব্যর্থতা। 1683 সালের ভিয়েনার দ্বিতীয় অবরোধেও অটোমানরা ভয়াবহভাবে পরাজিত হয়। এই যুদ্ধের পর থেকেই ইউরোপীয় শক্তির উত্থান এবং অটোমান সাম্রাজ্যের ধ্বংসের সূত্রপাত ঘটে। একই সময়ে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায়ও বড় পরিবর্তন আসে। ইউরোপীয়রা সমুদ্রপথে ভারত এবং চীনের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করে, ফলে অটোমানদের উপর নির্ভরশীলতা কমে যায়। ফলে তাদের কর, রাজস্ব এবং বাণিজ্যিক আয় ব্যাপকভাবে কমতে থাকে। প্রযুক্তির দিকেও অটোমানরা ইউরোপের তুলনায় পিছিয়ে পড়ে। ইউরোপে যখন রেনেসাঁ, বৈজ্ঞানিক বিপ্লব এবং শিল্পোন্নয়নের সূচনা হচ্ছে, তখন অটোমান সাম্রাজ্য ছিল মূলত ধর্মীয় গোঁড়ামি ও পুরনো চিন্তাধারায় আবদ্ধ। যুদ্ধের কৌশল, অস্ত্রশস্ত্র, নৌবাহিনী সব ক্ষেত্রেই ইউরোপীয় শক্তিগুলো আধুনিক হয়ে উঠছিল, অথচ অটোমানরা সেই তুলনায় পুরনো পদ্ধতিতেই আটকে ছিল। এছাড়া রাশিয়া, অস্ট্রিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মতো শক্তিগুলো সরাসরি অটোমান সাম্রাজ্যের ভূখণ্ডে আগ্রাসন শুরু করে। একদিকে সামরিক চাপে, অন্যদিকে অর্থনৈতিক পতনে অটোমান সাম্রাজ্য ক্রমাগত পিছু হটতে থাকে। সবকিছু মিলিয়ে বাইরের এই আঘাতগুলো ভেতরের দুর্বলতার সঙ্গে মিলিত হয়ে সাম্রাজ্যকে দুর্বল ও বিপর্যস্ত করে তোলে। কিন্তু তবুও অটোমানরা হার মানেনি, তারা চেষ্টা করেছিল নিজেদের পুনর্গঠনের। চলুন দেখি পতনের শেষ মুহূর্তে তারা কিভাবে টিকে থাকার চেষ্টা করেছিল। আক্রান্ত মানুষের ইউরোপ এবং সাম্রাজ্যের শেষ সংগ্রাম। 18 শতকের শেষ ভাগে অটোমান সাম্রাজ্যকে ইউরোপের শক্তিধর রাষ্ট্রগুলো আক্রান্ত মানুষের ইউরোপ অর্থাৎ সিক ম্যান অফ ইউরোপ বলে অভিহিত করতে শুরু করে। এই সময় সাম্রাজ্যের বিভিন্ন অংশে জাতীয়তাবাদী আন্দোলন জোরদার হয়। গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া একের পর এক অঞ্চল বিদ্রোহ করে এবং স্বাধীনতা অর্জন করে। বাহ্যিক শক্তিগুলোও সুযোগের সদ্ব্যবহার করে। ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স ও অস্ট্রিয়া নানা সময় সাম্রাজ্যের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করত। অটোমানরা যদিও নিজেদের রক্ষা করতে একাধিক সংস্কার প্রয়াস চালিয়েছিল, বিশেষ করে তানজিমাত নামের একটি বিশাল প্রশাসনিক সংস্কার আন্দোলন শুরু হয়। এই সংস্কারের মাধ্যমে আধুনিক শিক্ষা ব্যবস্থা, আইন এবং সেনাবাহিনীতে পরিবর্তন আনার চেষ্টা হয়। তবে এই সংস্কারগুলো খুব দেরিতে শুরু হয়েছিল এবং প্রশাসনের ভিতরে এত দুর্নীতি ছড়িয়ে পড়েছিল যে এই উদ্যোগগুলি সাম্রাজ্য রক্ষায় যথেষ্ট ছিল না। একই সময়ে ক্রিমিয়ান যুদ্ধ, বলকান যুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের মতো বড় বড় সংঘর্ষ অটোমানদের শেষ অবশিষ্ট শক্তিকেও নিঃশেষ করে দেয়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর 1922 সালে আনুষ্ঠানিকভাবে অটোমান সাম্রাজ্যের অবসান ঘটে। শতাব্দী ধরে চলা এক বিশাল সাম্রাজ্যের অবিস্মরণীয় অধ্যায় শেষ হয়, কিন্তু এর উত্তরাধিকার রয়ে যায়। আধুনিক তুরস্কের জন্ম, যার প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক অটোমান ইতিহাসের শেষ অধ্যায়ে নতুন এক যুগের সূচনা করেন। ইতিহাসের এই নাটকীয় রূপান্তর আমাদের শেখায়, যদি পরিবর্তনের সাথে তাল মেলানো না যায়, তাহলে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যও ধ্বংস হয়ে যেতে পারে। পতনের শিক্ষা, ইতিহাসের প্রতিধ্বনি। অটোমান সাম্রাজ্যের ইতিহাস কেবল একটি সাম্রাজ্যের উত্থান পতনের গল্প নয়, এটি একটি শক্তিশালী শিক্ষাও। এটি আমাদের দেখায়, শক্তি বা প্রভাব যত বড়ই হোক, ভেতরের দুর্বলতা এবং পরিবর্তনের সাথে তাল মেলাতে ব্যর্থতা একদিন পতন ডেকে আনে। অটোমানরা শক্তিতে, সংস্কৃতিতে, অর্থনীতিতে একসময় ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য, কিন্তু সময়ের সাথে সাথে যখন তারা প্রযুক্তি, প্রশাসন এবং সামরিক কৌশলে পিছিয়ে পড়ে, তখন তারা আর প্রতিযোগিতায় টিকতে পারেনি। পরিবর্তনকে গ্রহণ করা, অভ্যন্তরীণ দুর্বলতা দূর করা এবং বিশ্ব পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো,
এটাই ছিল টিকে থাকার মূল চাবিকাঠি। দুর্নীতি, অহংকার এবং স্থবিরতা, এই ত্রয়ী একসঙ্গে মিলে যে কোনো সভ্যতাকে ধ্বংস করতে পারে। আজকের বিশ্বের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। যেসব দেশ, প্রতিষ্ঠান বা ব্যক্তি পরিবর্তনকে স্বাগত জানাতে পারে তারা টিকে থাকে এবং উন্নতি করে, আর যারা অতীতের গৌরবে আটকে থাকে তারা সময়ের স্রোতে হারিয়ে যায়। এখন প্রশ্ন, আপনার মতে ইতিহাস থেকে সবচেয়ে বড় শিক্ষা কি? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি এই ধরনের আরও ঐতিহাসিক গল্প জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে ইতিহাসের আরেকটি চমকপ্রদ অধ্যায় নিয়ে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।